গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে বিএনপির জনসমর্থন ৩৩% হলেও জামায়াত ২৯% নিয়ে তাদের ঠিক পেছনেই অবস্থান করছে। গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশের কয়েকটি সংস্থার যৌথ জরিপে এই ব্যবধান আরও কমে এসেছে। সেখানে বিএনপির সমর্থন ৩৪.৭% এবং জামায়াতের সমর্থন ৩৩.৬% রেকর্ড করা হয়েছে। আবু হেনা রাজ্জাকি ভাইকে দিয়ে আমি শুরু করতে চাই। জরিপ আসলে এক এক সংস্থার জরিপ এক এক রকম হয়, আমরা জানি। জরিপ আসলে বলা হয় যে জরিপ পুরোপুরি বিশ্বাসযোগ্য বা পুরোপুরি ক্রেডিবিলিটি আছে এরকম বিষয় নয়। তারপরেও জরিপ একটি ভূমিকা রাখে নিশ্চয়ই। হয়তো রাজ্জাকি ভাই, আপনি কীভাবে দেখছেন এই জরিপটাকে? জরিপটা তো আমি এই দেশের কথা বলবো না, কিন্তু বহির্বিশ্বে আমরা উন্নত বিশ্বে দেখছি জরিপটা মোটামুটি ফলে। এটার কারণ হচ্ছে কি, ওখানে ফেক বিষয়টা কম। জরিপ বলতে যা বোঝায় সেটুকুই তারা করে। আমাদের দেশে জরিপ কাজ করে না। 91-এর যে জরিপ ছিল তাতে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা আসার কথা ছিল, কিন্তু আর আসে নাই। সেই অর্থে আমি জরিপে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। আবার যদি পরপর যে গ্যাপটা দেখাইলেন 7 দিনের ব্যবধানে 33 ছিল বিএনপি, 29 ছিল জামাত, কিছুদিনের ব্যবধানে হয়ে গেছে অনেকটা, 34 হয়ে গেল। বিএনপি একটু বেড়েছে, কিন্তু জামাতের বেড়েছে 33%। আপনি এইভাবে যদি চিন্তা করেন তাহলে দেখা যাবে ইলেকশনের আগের মুহূর্তে উল্টা রিভার্স হয়ে যাবে, যে জামাত বোধহয় 35% হয়ে গেছে। এই হিসাবটা ধরলে আমি ব্যক্তিগতভাবে সে জায়গাটায় আমি খুব গুরুত্ব দিচ্ছি না। আমি গুরুত্ব দিচ্ছি অন্য জায়গায়। এই যে আপনি একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন, ইতিমধ্যে আমরা দেখেছি যে নানান জায়গায় ওই যে কোথায় যেন মারামারি হয়েছে, জায়গাটার কথা মিরপুরের পীরের বাগে গতকালকেই আমরা দেখেছি। তো তারপরে নির্বাচনী প্রচারণা করতে গিয়েও মারামারি নানান জায়গায় হচ্ছে, কাউকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে, কাউকে মনে করেন জোট থেকে দিছে তাকে ঢুকতে দিতেছে না। এই ধরনের বিষয়গুলো চলমান আছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়টা আমি একটু ভিন্নভাবে বলি। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সাবজেক্ট টু কন্ডিশন, নির্বাচনটা যদি সুষ্ঠু হয়। সুষ্ঠু হবে কি হবে না সেটার ব্যাখ্যা আমরা পরে আসব, কিন্তু নির্বাচনটা যদি মোটামুটি সুষ্ঠু হয় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এতে কোনো সন্দেহ নাই। কেন নাই আমি আপনাকে সেটা বলছি। হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনি মনে করেন? আমি একেবারে নিশ্চিত হাড্ডাহাড্ডি লড়াই হবে যদি নির্বাচনটা সুষ্ঠু হয়, এবং যদি 60%ও সুষ্ঠু হয়। সুষ্ঠু না হওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছেন সেটা পরে বলছি। সুষ্ঠু না হওয়ার ব্যাপারে এটা শেষ করি। 4 কোটি ভোটার নিয়ে কারো কোনো দ্বিমত নাই। গত 15 বছরে জমছে যারা ভোট দিতে পারেন নাই, তরুণ ভোটার যাদেরকে বলা হয় না, 4 কোটি ভোটার। এই তরুণ ভোটাররা আওয়ামী লীগের সাথে তাদের হয়তো বিরূপ মনোভাব থাকতে পারে, কারণ তারা কিন্তু ওই 14-15 বছর তাদেরকে ক্ষমতায় দেখছে, ভোট দিতে পারে নাই, তাদেরকে তাড়াইয়ে দেওয়া হয়েছে বা তারা চলে গেছে, হট এভার ইট ইজ। এই 4 কোটি ভোটার গত 17-18 মাসের যে তাদের দেখা এক্সপেরিয়েন্স, সেখান থেকে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিবে। সেখান থেকে ভোট দেওয়ার সিদ্ধান্ত যদি সে নেয়, তাহলে সে নিবে যে এই 15 মাসে কোন দলটার অ্যাক্টিভিটিস কীরকম, কোন দলের অ্যাক্টিভিটিস ফ্যাসিজমের পক্ষে, কোন দলের অ্যাক্টিভিটিস জুলাই চেতনাধারীদের পক্ষে, কোন দলের অ্যাক্টিভিটিস যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পক্ষে, কোন দলের অ্যাক্টিভিটিস সব কিছু বাদ দিয়ে শুধুই নির্বাচনের পক্ষে। এগুলা ওরা দেখবে, আপনার আমার বলে দেওয়ার ব্যাপার নয়, কেননা মাত্র 18 মাসের ঘটনা, এটা তাদের ভুলে যাবারও নয়। সুতরাং আমি মনে করি যে এই জুলাই চেতনা যারা ধারণ করবে, ভোট তাদের দিকে যাবে, 1 নম্বর। 2 নম্বর আর একটা কথা বলি, কথাটা আমি আগেও বলছি আজকেও বলছি, কারণ বলা দরকার। জুলাই চেতনা তো সবাই ধারণ করে। জুলাই চেতনা আমি কিন্তু সেই বিতর্কে যাই নাই। অর্থাৎ ভোটার চিন্তা করবে জুলাই চেতনা ধারণ করে, আপনি বসে বিজ্ঞাপন দিলে তো হবে না। আমি যদি বলি এখানে বসে মিস্টার রাজ্জাকি সবচেয়ে ভালো, এটা তো সবচেয়ে ভালো সবার বলতে, সব দলই তো বলছে যে তারা জুলাই চেতনা। আমি তো বলছি সব দল বলতে পারে, রাইটও আছে তাদের বলার, কিন্তু ভোটার চিন্তা করবে সেটার রাইট তো আপনার নাই। ভোটার কি চিন্তা করবে, ভোটার কাকে চিন্তা করবে, যে অমুকে জুলাই চেতনার পক্ষে অমুকে বিপক্ষে, এই অধিকার তো ভোটারের, আপনার না। সুতরাং ভোটার কি চিন্তা করবে সেটা তো আমি হাত দিতে পারবো না তার উপরে। সুতরাং ভোটার যাকে চিন্তা করবে যে জুলাই চেতনার পক্ষে, ভোট সেদিকে যাবে। যদি হাড্ডাহাড্ডি লড়াই হয়, নির্বাচন সুষ্ঠু হয়। ব্যতিক্রম হলেই মনে করবেন নির্বাচন সুষ্ঠু হয়নি, প্রমাণও পাবেন। এবার আসেন
বাকি চ্যাপ্টারে আসি। 1400 লোক মারা গেছে কেউ বলে, ইতিমধ্যে এই কথা চলে আসছে 400 মারা গেছে। এই মোমেন সাহেব, আব্দুল মোমেন সাহেব এক ইন্টারভিউতে বলছে, ওই আচ্ছা তারটা আমি আমলে নিলাম না, 1400 লোক মারা গেছে, ছেলে পেলে মারা গেছে। এইখানে কোনো 75 বছর বয়সে বুড়া মারা যায় নাই, কোনো 55 বছর বয়সের রাজনৈতিক নেতাও মারা যায় নাই। রাজনৈতিক নেতা বলতে যারা এস্টাবলিশ, তাদের একটা নাতি পুতি ছেলে কেউ মারা যায়নি, তাদের সন্তানরা সুরক্ষিত ছিল সব। যারা মারা গেছে তারা এই দেশের সন্তান, যেই লেভেলের হোক, ছাত্র হোক, শ্রমিক হোক, ওই রিক্সা চালক হোক, তারা মারা গেছে। এবং এই যে 1400 লোক মারা গেছে, তাদের বাপ চাচা দাদা নানা যারা যে দলই করুক না কেন, তারা যদি দেখে যে দলের সে ভালোবাসে, যে দলে সে আছে, কিন্তু সেই দল আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে বা ফ্যাসিজমের পক্ষে, আপনি নিশ্চিত থাকেন উপর দিয়ে যাই বলুক, ভিতর দিয়ে ভোট তাদেরকে দিবে না। প্লাস তারা প্রচার করবে যারা বিট্রেয়ার, এরা জুলাই চেতনার পক্ষে না, সুতরাং এদেরকে ভোট দেওয়া যাবে না, উপরে বলবে না, কারণ সেটা দল করে, কিন্তু ভিতরে। এবং এই প্রচার আপনি ঠেকায় রাখতে পারবেন না। একইভাবে যারা আহত হয়েছে 30,000 40,000, সে যখন দেখে তার চোখের সামনে তার মেয়েটার একটা চোখ নাই, সে যখন চোখের সামনে দেখে যে তার একটা ছেলের দুটো পা নাই, এই ব্যথা আপনি কি দিয়ে গুছাবেন? আপনি কি দিবেন তাকে? কি কম্পেনসেট করবেন? একটা ঠ্যাং নাই, তারে 5 কোটি টাকা দিলেই কি হবে? একটা মেয়ের চোখ নাই, তারে 50 কোটি টাকা দিলে কি হবে? সুতরাং আপনি সে উপর দিয়ে যে দলই করুক, ভিতর দিয়ে সে ভোট অন্য জায়গায় দিবে। এই কারণে বলছি, ভোট যদি সুষ্ঠু হয়, লড়াই হবে হাড্ডাহাড্ডি। আর হাড্ডাহাড্ডির মানে সুনিশ্চিত কেউ 2/3 মেজরিটি পাবে না, কোনো দল হয়তো জিতবে সিঙ্গেল মেজরিটি নিয়ে। যে হাড্ডাহাড্ডির কথা আপনি বললেন, এইবার আসেন হাড্ডাহাড্ডি হবে কি হবে না, সুষ্ঠু ভোট হবে কি হবে না, সেই জায়গাটায় আসি। চিৎকার করে বলছে এইরকম এজলাসে এসে, আরে এজলাসে না, কি বলে এটারে, আপনার ডায়াসে এসে, কি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট থাকে না, বলে নাই? বহু লোক টকশোতে এসে বলছে, ডাকসু চাকসু রাকসু, এতে যারাই জিতুক কিচ্ছু আসে যায় না, এইভাবে স্যাটায়ার করে বলতো। তাহলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করলেন কেন? নির্বাচন কমিশনে কোন এখতিয়ার আছে? নাম্বার 1, নির্বাচন কমিশন 2টা প্রশ্ন আগেও করছে, আজকেও করতেছি। নির্বাচন কমিশনে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনি বলেন আপনি কোন আইনে নির্বাচন দিছেন? আপনি এবার যে তফসিল ঘোষণা করছেন সেখানে আপনি বলেন নাই সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন দিছেন। নাম্বার 2, যদি আপনি ভুলে গিয়ে থাকেন, কালকে সকালে আবার পত্রিকায় বলেন আমার সেদিন ভুল হয়ে গেছিল, আজকে বলে দিলাম এই সংবিধানের এই অনুচ্ছেদ মোতাবেক। কোম্পানির একটা লোকরে চাকরিচ্যুত করলেও বলে, বা এই কোম্পানির এত নম্বর আর্টিকেলের সি ধারা মোতাবেক তোমাকে চাকরিচ্যুত করা হইল। আপনি তফসিল দিলেন কোন আইনে? নাম্বার 1। নাম্বার 2, আপনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কে আপনাকে এখতিয়ার দিছে চিঠি দিয়া বন্ধ করে দেওয়ার জন্য? আপনি বিভাগীয় কমিশনার চিঠি দিচ্ছেন, ডিসিকে চিঠি দিচ্ছেন, যেখানে বড় দল বলতেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কোনো ইম্প্যাক্ট জাতীয় পর্যায়ে নাই, সেখানে আপনি চিঠি লিখছেন, কি চিঠিতে বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে প্রভাব না পড়ে সেজন্য বিভাগীয় কমিশন এবং ডিসিকে চিঠি লিখছেন। তার মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের উপর যে প্রভাব পড়বে এ ব্যাপারে আপনারা নিশ্চিত হইছেন। তাহলে তারপরে আপনি এই যে চিঠিটা দিলেন, এটা কি আপনার অযোগ্যতা, অক্ষমতা, অদক্ষতা, নাকি ইলেকশনকে নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের সামিল? এটা প্রশ্ন আসে। প্লাস যে সমস্ত বড় বড় দল দায়িত্বশীল তারাও তো বলেননি যে না, এটা কিছু আসে যায় না, নির্বাচন হোক। কিন্তু আলটিমেটলি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হাইকোর্টের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে। কিন্তু চিঠিটা তো ইস্যু করছে কি বলে আপনার ইসি, ইলেকশন কমিশন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তার কোনো রাইট নাই। একটা আইন দেখাক যে এই আইনে সে করছে। 2 নম্বর, আপনি যেটা কোন আইনে করছে আসলে, যে ওনার মন গড়া কারো ইনফ্লুয়েন্স, এই জন্য নির্বাচন কমিশন চালায় কে? সেকেন্ড প্রশ্ন আসলো আপনার এই কোথা থেকে? কারণ আপনি বন্ধ করবেন কেন? বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কি আপনার পুলিশ ব্যবহার হবে, আপনার ডিসিএসপি ব্যবহার হবে, আপনি ইউএনও টিউএনও ব্যবহার হবে? কিছুতে ব্যবহার, ওটা তাদের ব্যাপার। কালকে বাজারে একটা নির্বাচন হবে, আপনি নিশ্চিত করে দিবেন? কে আপনি? আপনার নির্বাচনের জুরিডিকশনের মধ্যে নাই। অনধিকার চর্চা কার ইশারায়, কোন ইঙ্গিতে? প্রশ্ন রাখলাম, নির্বাচন কমিশনকে চালায় কে? এই চিঠি ইস্যু করলো কোন হিসাবে? চিঠি ইস্যু করার পরও সে বহাল তবিয়তে কেন আছে? এটা কি তার অযোগ্যতা, অদক্ষতা, নাকি ইঞ্জিনিয়ারিংয়ের সামিল? 2 নম্বর আসেন, মাহমুদুর রহমান সাহেব মান্না নিজে বলছেন যে আমি 2 জায়গায় একই কাগজপত্র দিয়েছিলাম, আমার এক জায়গায় নমিনেশন পেপার ঠিক হইল, আর এক জায়গায় হয় নাই, যদিও পরে আবার সেটাকেও আপনি করছেন, একসেপ্ট করছেন। তাহলে এই 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 দ্বিচারিতা কেন? 1। 2, আপনি একটা স্বচ্ছ, সবাই দেখতেছে দ্বৈত নাগরিকত্বের বহু লোক প্রার্থী হয়েছে। আমি সেই বিষয়ে আসলে